রাজা আমরা প্রজা নয়। এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্যে আন্দোলন করা যাবে না, চুপ করে শুনে নিতে হবে নাকি? ও বাদশা নাকি আমরা প্রজা নাকি? আমরা সবাই রাজা আমাদের এই রাজার দেশে। আমরাও এখানে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে, এটা মাথায় রাখবেন। ও যদি রাজার মতো কেউ বাদশার মতো যদি কেউ অর্ডার দেয়, ওই অর্ডারকে আমরা মানবো না। তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব, আগামী দিনেও প্রতিবাদ করব। যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে দেখা। আমি গতকালকে বলেছিলাম, আজকেও বলছি, গতকালকে মঞ্চ থেকে বলেছিলাম যে আমি আগামীকাল দেগঙ্গাতে প্রতিবাদ মিছিলে যাব তিনটে বিষয় নিয়ে। যে আমাদের রাজ্যের 26,000 চাকরি বাতিল হয়েছে, ওই 26,000 চাকরি বাতিলের মধ্যে অনেকজন যোগ্য আছে, দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে। এই বঞ্চনা, এই দুর্নীতির প্রতিবাদে এবং কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সেই সন্ত্রাসীদের প্রতিবাদ, সন্ত্রাসের প্রতিবাদে এবং সাথে সাথে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এই প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সবাই যাব। পারলে বন্ধ করে দেখাও। আজ যদি বন্ধ করে দিত, আমি কথা দিচ্ছি আপনাদের, যেখানে আমার প্রোগ্রাম থাকবে বন্ধ করে দিল আমি একবার করে ঘুরে আসবো। স্টেজ করতে দেবে না, আমি বলে ধরে নিলাম, কিন্তু আমি এসে ঘুরে যাব, এটা মাথায় রাখবে। মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে? ওয়াকফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না, যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না। এবার গুলোগুলি মানে উনি কি বোঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না। ওরে বাবা, ভয়ঙ্কর ভালো চেয়েছে মুসলমানদের। আর আমি পৃথিবীর মধ্যে সব থেকে বোকা মুসলমান, মোদিদের আমি বদনাম করছি, আপনার ভালো চেয়েছে, বুঝতে পেরেছেন? আর আমি বিজেপির দালাল, ওই জন্য মোদির বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে 5টা করে উকিল লাগাই সুপ্রিম কোর্টে আইনটাকে আটকানোর জন্য, বুঝতে পারছেন তো? আমি বিজেপির দালাল, আমরা বিজেপির দালাল বসে আছি, কিন্তু আমাকে ঠেলে দিচ্ছে আমাদের টিম যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন, 5টা করে কম করে উকিল না করাচ্ছি আমরা, বুঝতে পারছেন? বিজেপির দালালটা কে বলুন তো, বলুন না, বলুন একটু। যারা বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, তারা বিজেপির বন্ধু না পশ্চিমবাংলার মুসলমানদের বন্ধু, আপনারাই ডিসাইড করে নেবেন। আপনারা অনেকে ভাবছেন যে মোদি যে আছে আমি বেঁচে যাব, আর অনেকে ভাবছেন মমতা আছে আপনি বেঁচে যাবেন। আগে মমতার উদাহরণটা দিলেই মোদিজি যাকে বেঁচিয়ে নেবে ভাবছেন সেও বুঝে যাবে। এখন মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন আছেন, এখানে ভিন্ন সম্প্রদায়ের আছেন, আপনারা বলুন তো, স্বাভাবিকভাবে আপনারা একটু চিন্তিত নয় কি যে ওয়াকফ সম্পত্তি যদি নিয়ে নেয়, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান থেকে শুরু করে হাতছাড়া হয়ে যেতে পারে, তাই তো? তাহলে আপনার বন্ধুকে মমতা ব্যানার্জি মুসলমানদের বলেছে আমি আছি তুমি চিন্তা করবে না, আর মোদি হিন্দুদের বলেছে আমি আছি তুমি চিন্তা করবে না। দুজনেরই উদাহরণ দেব, এই দুজনই হিন্দু আর মুসলমানকে কিভাবে ফুল বানাচ্ছে, বোকা বানাচ্ছে। প্রথম মমতা ব্যানার্জিরটা দিই। স্বাভাবিকভাবে এই তো সময় মমতা ব্যানার্জির সত্যি দুধেলগাই সংখ্যালঘুদেরকে উনি কতটা ভালোবাসেন, বা দুধেলগাইদের জন্য, আমি বলিনি দুধেলগাই ভাই, মমতা ব্যানার্জি বলেছে, আমি রিপিট করছি, খারাপভাবে জানিয়ে নেবেন না। তো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য কতটা ভাবে, এটাই তো সময় ছিল ভাই যে ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জিরও একটা অল পার্টি মিটিং ডাকলে ভালো হতো। আমি তো আজ নির্দেশ দিতে পারি না, আমি রিকোয়েস্ট করতে পারি, অল পার্টি মিটিং ডেকে মমতা ব্যানার্জির ওপিনিয়ন নেওয়ার দরকার ছিল যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বলুন এই বিলের আমরা সমর্থন করব, আমাদের রাজ্য এই বিলের বিরোধিতা করব। তখন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত। তার পরিবর্তে মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে? ওয়াকফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না, যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না। এবার গুলোগুলি মানে উনি কি বোঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না, তবে আমি একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি, ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। অশান্তির পথে কেউ যাবেন না, অশান্তির পথে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। শান্তিপূর্ণ পথ অবলম্বন করলে দিনের শেষে জয়ী হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু মমতা ব্যানার্জি উচিতটা কি ছিল, কি দরকার ছিল, যে বিধানসভা থেকে একটা বিল পাস করানো, যেই বিলের মধ্যে প্রস্তাব পাস করানো, যেই প্রস্তাবের মধ্যে উল্লেখ থাকবে যে ওই অসাংবিধানিক বিল আমাদের রাজ্যে তথা দেশের জন্য প্রত্যাহার করতে হবে, আমরা মানব না। করেছেন না, করে উল্টে আপনাকে শাসাচ্ছে, ধমকাচ্ছে, আপনাকে বলছে এইসব করতে না করতে হবে না, আমি আছি বলে লাভটা কি হবে?
কতটা লাভ হবে? বলেছিল মোদিজি হিন্দু খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে। 10 বছর পার হয়ে গেছে, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হয়েছে? এখানে যারা হিন্দু সমাজের মানুষ আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা বলুন শুভেন্দু অধিকারীকে, আপনারা বলুন দিলীপ ঘোষকে, সুকান্ত মজুমদারকে বলুন যে আমরা হিন্দু, পেট্রোলের দাম মুসলমানদের থেকে অর্ধেক টাকায় কিনবো, তার ব্যবস্থা কি করো তুমি? যে আমরা হিন্দু, গ্যাসের দাম মুসলমানরা যেই দামে কিনবে তার থেকে অর্ধেক দাম আমরা দেব, এই ব্যবস্থা করো। পারবে? করুক না, করবে না। কিন্তু বলছে হিন্দু বিপদে আছে, ভোট দাও, হিন্দু বিপদ মুক্ত হবে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম, আমি বিতর্কে জড়াবো না। কাশ্মীরে পেহেলগাঁওতে ওখানে যে আমার হিন্দু ভাইগুলোকে শহীদ করেছে, খুন করেছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধর্মের ভিত্তিতে, ধর্মেও পরিচয় দেখে খুন করেছে, তাই তো? এবার বলুন, হিন্দু হৃদয় সম্রাট বলে যে নিজেকে দাবি করে, যে হিন্দুদের রক্ষাকর্তা বলে নিজেকে দাবি করে, যে হিন্দুদের মাসিয়া বলে নিজেকে দাবি করে, হিন্দু বিপদে আছে, আমাকে ভোট দাও, আমি হিন্দুকে বিপদ মুক্ত করব, যিনি বলেছেন, তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো। মানে ওনার যদি লজ্জা থাকতো পদত্যাগ করতো না ভাই? এর আগে আমরা দেখেছি মুসলিম হওয়ার অপরাধে, দলিত হওয়ার অপরাধে, আদিবাসী হওয়ার অপরাধে বেছে বেছে খুন হতে। মুসলমানকে কেউ রক্ষা করার নাই, আদিবাসীকে কেউ রক্ষা করার নয়, দলিতকে কেউ রক্ষা করার নাই, কিন্তু হিন্দু রক্ষা করার জন্য তো একজন আছেন, এখন বলছেন যিনি। তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো, উনি চুপ করে যাচ্ছেন। কেন খুন হতে হলো এই প্রশ্নটা তুলবেন না? এই হিন্দু তো আমার প্রতিবেশী, আপনার আমার প্রতিবেশী, তো আমার প্রতিবেশী যেমন মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী সবাই তো আমার প্রতিবেশী। এই প্রশ্নটা তুলবেন না আপনারা? তুলতে হবে আপনাদের। যে মোদিজি আপনি কি করলেন? ভারতবর্ষের 75 বছরের ইতিহাসে দেখতে পাবেন না কোথাও যে জঙ্গিরা এসে হিন্দু বেছে বেছে খুন করেছে, সাহস পেত না। তাহলে আপনি 56 ইঞ্চি হওয়ার পরেও, আপনি হিন্দুদের রক্ষাকর্তা হওয়ার পরেও হিন্দুদের বেছে বেছে খুন করলো, আপনাকে জবাব দিতে হবে আপনি কোথায় ঘুমাচ্ছিলেন তখন। প্রশ্ন করতে হবে না? সাথে সাথে এটাও বলবেন যে আপনি বলেছিলেন হিন্দুদের বাঁচাবেন, কিন্তু আপনাকে দেখতে পাইনি, খুঁজে পাইনি। আমার হিন্দু ভাইকে যখন খুন করেছে, আমার হিন্দু ভাইকে যারা খুন করেছে, এই খুনের বদলা নেওয়ার জন্য আমার ঝন্টু আলী শেখ তার জীবন দিয়ে দিয়েছে। আপনি তো এসি ঘরে বসেছিলেন বা ভোট প্রচারে ছিলেন, বলতে পারবে এটা? মোদিজিকে প্রশ্ন করতে হবে যে আপনার অবদান কি? আপনি রক্ষাকর্তা বলেছিলেন, আপনার অবদানটা কি? দেখবেন যখনই এটা প্রশ্ন করবেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন, আপনি ভারত বিরোধী হয়ে যাবেন। প্রশ্ন করছেন বিজেপির নেতাকে, আপনি হবেন ভারত বিরোধী। প্রশ্ন করছেন দেশের প্রধানমন্ত্রীকে, আপনি হয়ে যাবেন ভারত বিরোধী। কে বলেছে? বিজেপি বলছে এটা। কিন্তু আমি আপনাদের বলে দিই, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশ্ন করার অধিকার জনগণের আছে, এটা মাথায় রাখবেন। ও রাজা, আমরা প্রজা নয়। এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্যে আন্দোলন করা যাবে না, চুপ করে শুনে নিতে হবে নাকি? ও বাদশা নাকি আমরা প্রজা নাকি? আমরা সবাই রাজা আমাদের এই রাজার দেশে। আমরাও এখানে ওই জন্য ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে, এটা মাথায় রাখবেন। ও যদি রাজার মতো কেউ, বাদশার মতো যদি কেউ অর্ডার দেয়, ওই অর্ডারকে আমরা মানবো না। তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব, আগামী দিনেও প্রতিবাদ করব। যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে দেখা। আমি গতকালকে বলেছিলাম, আজকেও বলছি, গতকালকে মঞ্চ থেকে বলেছিলাম যে আমি আগামীকাল দেগঙ্গাতে প্রতিবাদ মিছিলে যাব 3টে বিষয় নিয়ে। যে আমাদের রাজ্যের 26,000 চাকরি বাতিল হয়েছে, ওই 26,000 চাকরি বাতিলের মধ্যে অনেকজন যোগ্য আছে, দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে। এই বঞ্চনা, এই দুর্নীতির প্রতিবাদে এবং কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, সেই সন্ত্রাসীদের প্রতিবাদ, সন্ত্রাসের প্রতিবাদে এবং সাথে সাথে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এই প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সবাই যাব। পারলে বন্ধ করে দেখাও। আজ যদি বন্ধ করে দিত, আমি কথা দিচ্ছি আপনাদের, যেখানে আমার প্রোগ্রাম থাকবে বন্ধ করে দিল, আমি একবার করে ঘুরে আসবো। স্টেজ করতে দেবে না, আমি বলে ধরে নিলাম, কিন্তু আমি এসে ঘুরে যাব, এটা মাথায় রাখবে।
ওরে আমরা রাজা আর প্রজার দেশে বাস করিনি, এটা মাথায় রাখবেন। এই কনসেপ্ট আপনারা ভুলে যাচ্ছেন। আমরা 5 বছর ওনাকে দায়িত্ব দিয়েছি পশ্চিমবাংলা পরিচালনার জন্য। আমরা 5 বছর ওনাকে বলেছি পশ্চিমবাংলার মানুষজন ভালো যাতে থাকে তার জন্য উনি চেয়েছেন, সুযোগ দিয়েছি আমরা। এর থেকে বেশি কিছু নয়। 5 বছর হয়ে যাবে, চেয়ারে অন্যজনকে বসাবার ক্ষমতা আপনাদের হাতে আছে, এটা মাথায় রাখবেন। এটাই ভুলে যাচ্ছেন আপনারা, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। এই নিয়ে এরকম নির্দেশনা দিতে পারে না। এটা উনি রিকোয়েস্ট করতে পারতেন যে এই পরিস্থিতি হচ্ছে, ওয়াকাফ আইনলে এই হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, যে কটা দিন এটা বন্ধ রাখো, পরে আমরা আবার নিতে পারছে না, নেবে কিভাবে? তার জন্য একটা আইন পার্লামেন্ট থেকে ওরা পাস করলো, যে আইনটা আপনার 1 নম্বর 14 নম্বর আইন 2025 সালে এটা পাস করলো। এর মধ্যে যে ভুলগুলো আছে তার আমরা বিরোধিতা করছি। সেই ভুলগুলো কি কি একটু জানতে হবে। এবার এর বিরোধিতা যাতে শুধু মুসলমানরা করে, সেই জন্য আমার হিন্দু সমাজের মধ্যে একটা ভুল বার্তা দিয়ে দিল মোদিজি। কিভাবে ভুল বার্তাটা দিল আপনারা জানতে হবে। ভুল বার্তাটা বিজেপির কিছু নেতাদেরকে দিয়ে মার্কেটে খাইয়ে দিল। আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, ওই পাড়ার নেতার সাথে আমি ডিবেটে বসবো না। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে একদিকে বসিয়ে দেবেন, আর আমি অন্যদিকে এই আইনটা নিয়ে বসবো। লাইভ হবে, যদি ওদেরকে ভুল না প্রমাণ করতে পারি আমি বিজেপির পতাকা ধরে নেব। এত বড় চ্যালেঞ্জ দিলাম, এত বড় আমি চ্যালেঞ্জ রাখবো। একা বসবো, অন্য কাউকে লাগবে না, এই আইনটা নিয়ে বসবো। ঠিক করতে বলুন, বসাতে বলুন। কারণ এই আইনের যে সংশোধনীগুলো এনেছে তার অধিকাংশ এই আইনকে দুর্বল করছে। কেমনগুলো করছে বলবো, তার আগে একটু হিন্দু মুসলমানের মধ্যে এই আইনকে নিয়ে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা ক্লিয়ার করে দিই ভাই। হ্যাঁ, কারো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবে, আমি শেষ করে দেবো। বাজে কটা বাজে? আচ্ছা, একটা ফোন দাও তো, এখানে রাখো তো, আগে ক্লিয়ার করে দেওয়া দরকার। কি বলছে আমার হিন্দু ভাইদের কাছে গিয়ে? কি বলছে? যে ওয়াকাফ বোর্ডের এত ক্ষমতা, যেখানে হাত দেবে সেটাই ওয়াকাফ হয়ে যাবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টে কিছু বলতে পারবে না। এটা মিথ্যাচার একটা হচ্ছে তো। সহজ সাদাসিধে হিন্দু ভাইরা কি ভাবছে, আমার মন্দিরটাতে যদি এই চাকলা ধামকে এসে যদি বলে, চাকলা ধাম আমাদের বিখ্যাত ধাম, এখানকার লোকাল, তাই তো? এই বিখ্যাত ধামকে এসে যদি বলে এই ওয়াকাফ বোর্ড ওটা আমাদের ওয়াকাবে, তাহলে চাকলা ধাম আর মন্দিরটা থাকবে না, ওয়াকাফ হয়ে যাবে। স্বাভাবিকভাবে যে হিন্দু প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে, সেও বলছে না, এটা বন্ধ হওয়া দরকার আছে। মন্দিরের কথাটা একটু দূরে রাখুন। যদি আপনার খামারে এসে বলে, এই মাঠে বক্তব্য দিচ্ছি, ওয়াকাফ বোর্ড নাকি বলে যদি এটা ওয়াকাফের, এটা ওয়াকাফের হয়ে যাবে, এরকম হতে পারে? এই দেশে এরকম আইন আছে মনে হয়? এরকম আইন দেশে থাকতে পারে না। শুধু মিথ্যাচার হচ্ছে। মিথ্যাচারের উদাহরণ আপনাদের কেমন আমি দিচ্ছি, বুঝতে পারবেন। পশ্চিমবাংলায় এই মুহূর্তে ৭৬,০০০ বিঘা ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে পারেনি ওয়াকাফ বোর্ড। আমার নিজের ২ বিঘা জায়গা আছে, আমি উদ্ধার করতে পারিনি, আর অন্যের জায়গাটা বলছে আমি যে কেড়ে নেবো। হতে পারে ভাই? হতে পারে? আমার ৭৬,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি, সেই জন্য কোর্টে গিয়ে কাঁদছি। ওয়াকফ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি, মাই লর্ড, আমার ওই জায়গাটা পাচ্ছি না, তুমি অর্ডার করে পুলিশকে বলো আমি যেন জায়গাটা উদ্ধার করে দেয়। আমি গিয়ে হাইকোর্টে কান্নাকাটি করছি, যে মাননীয় যারা জাজেস আছেন ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চের, তাদেরকে বলছি, মাই লর্ড, আমার ওই কলকাতার অমুক জায়গায় অমুক প্রপার্টিটা ভ্যালুয়েবল প্রপার্টি, 1 কাঠার দাম 2 কোটি টাকা, 10 কাঠা জায়গা দখল করে রেখে দিয়েছে, আমি উদ্ধার করতে পারছি না, তুমি একটু অর্ডার করে দাও যাতে আমি পেয়ে যাই। আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, চিফ জাস্টিসকে বলছি বা কোনো বেঞ্চকে বলছি, জাজেসদেরকে গিয়ে, যে মাই লর্ড, আমার ওই দিল্লির অমুক জায়গার ওই সম্পত্তিটা আমি ওয়াকফ বোর্ড দিয়ে বলছি যে ওই জায়গাটা আমার, আমি উদ্ধার করতে পারছি না, আপনি আমাকে উদ্ধার করে দেন। যার নিজের ক্ষমতা নেই নিজের জায়গাটা উদ্ধার করার, সে অন্যের জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে এটা আমার, সেটা হয়ে যেতে পারে। ভাই, কত বড় মিথ্যাচার! এইটা বলে আমার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে, হিন্দু ভাইদেরকে ভুল বুঝাচ্ছে। আর একটা কি ভুল বুঝাচ্ছে, যে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড নয়, আর ওয়াকফ বোর্ড কেন থাকবে? তাহলে ওয়াকফ বোর্ড তুলে দাও। স্বাভাবিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি বলেন যে মুসলমানদের জন্য আইন আছে, হিন্দুদের জন্য আইন নাই, খ্রিস্টানদের জন্য আইন নাই, সব আমি প্রোগ্রেসিভ মানুষ যাবে সেই বলবে আইনটা তুলে দেওয়া দরকার। এটা তো
কিন্তু এটা সত্য বলছে কি মিথ্যা বলছে ভাই বলুন? হতে পারে দেশের ধর্মীয় যদি পরিচয় আমি দেখি যে এই দেশের প্রধানমন্ত্রীর লিস্টে একবারও কেউ মুসলমানের নাম নেই, সেই দেশের হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন থাকবে না, শুধু মুসলমানদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন থাকবে মনে হয় আপনাদের? সম্পূর্ণ মিথ্যা কথা, এটা মিথ্যাচার। আমার হাতে একটা দুটো তিনটে কাগজ আছে, দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983। 1983 সালে কাশী বৈশ্বনাথ মন্দির জানেন আপনারা, বিখ্যাত মন্দির একটা, ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে হবে তার আইন আছে। আপনাদের এখানে কাছাকাছি চাকলা ধাম, এই চাকলা ধামের যে সম্পত্তি আছে কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আইন আছে। কালীঘাটের যে মন্দির আছে, তারকেশ্বরের যে মন্দির আছে, দক্ষিণেশ্বরের যে মন্দির আছে, সারা ভারতবর্ষের যে মন্দিরগুলো আছে, ইভেন আমাদের উড়িষ্যার জগন্নাথ মন্দির যে আছে, প্রত্যেকটা মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা আইন আছে। আর মুসলিম যত সম্প্রদায়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যে আইনটা তাকে বলে কি হয়? ওয়াকাফ অ্যাক্ট। হিন্দু ভাইদেরটা টেম্পল অ্যাক্ট, আর মুসলমানদেরটা কি বলুন? ওয়াকাফ অ্যাক্ট। এইটা শুধু পার্থক্য। কিন্তু এটা আমার হিন্দু ভাইদের মধ্যে ভুল বুঝিয়ে দিচ্ছে যে মুসলমানদের শুধু ওয়াকাফ বাঁচানোর আইন আছে, আমাদের নেই কেন? তাহলে সবটাই তুলে দেওয়া হোক, তাহলে মিথ্যাচার হচ্ছে। তার প্রমাণ এটা তো দেখুন, শুধু এটা নয়, একটা নয় জন্য একাধিক আছে। আপনার দেখুন দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে আছে আপনার কর্ণাটকাতে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, এই ধরনের প্রতিটা রাজ্যে আছে। আমি আপনাদের বলি, শুধু তাই নয়, শুধু কি হিন্দু মুসলমান আছে, অন্য সম্প্রদায়ের মানুষজন তাহলে কোথায় যাবে? যারা পার্সি, যারা শিখ, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তারা কোথায় যাবে? প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা আইন তৈরি করা আছে তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য। যেমন দা পার্সিস পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936, 1936 সালে পার্সিদের জন্য সেই আইন তৈরি করে দেওয়া হয়েছে। শিখেদের জন্য 1973 সালে শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদ্বারাস অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্টস অ্যাক্ট 1973। সমস্ত ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি যাতে প্রোটেক্ট থাকে তার জন্য আইন তৈরি করে দেওয়া হয়েছে। আর বিজেপি এই সম্পত্তি লুট করবে বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য কি বলছে যে শুধুমাত্র মুসলমানদের জন্য আইন আছে, অন্যদের জন্য নাই বলে এই মিথ্যাচার করছে। এর জবাবটা আপনারা দেবেন তো ভাই? যদি আমি ভুল বলি আমাকে কিন্তু ছাড়বে না, বিজেপি যতটা না ছাড়বে বলতে পারবো না, তৃণমূল কিন্তু আমাকে ছাড়বে না ভাই। আমাদের ছেলে হাওড়াতে কদিন আগে দেখেছিলেন, একটি সমাজ বিরোধী ছেলে ধর্মে ধর্মে দাঙ্গা লাগাবার জন্য পুরুষোত্তম রাম ঠাকুরের নামকে নিয়ে জোর করে দুজন শ্রমিককে বলানোর চেষ্টা করেছে, তাদেরকে মারধর করেছে। পুরুষোত্তম রাম ঠাকুর প্রজা হিতৈষী ছিলেন, প্রজাদের জন্য তিনি সংসার পর্যন্ত করেননি, ভাবতে পেরেছেন? তার নাম দিয়ে দাঙ্গা করানোর চেষ্টা করেছে, পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। আমাদের নেতৃত্বদের কাছে খবরটা আসে, আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করলে আমাদের নেতৃত্বরা তার নাসির খানের নেতৃত্বে লোকাল হসপিটালে গিয়ে মেডিকেল রিপোর্ট বানিয়ে লোকাল থানাতে গিয়ে অভিযোগ দায়ের করার ফলে গ্রেফতার হয় ছেলেটি। এটা তো বিজেপির বুকে চেঞ্জিং করা দরকার না? বিজেপি মনে করে ওদের বাবার সম্পত্তি পুরুষোত্তম রাম ঠাকুর। আরে পুরুষোত্তম রাম ঠাকুর একা বিজেপির বাবার সম্পত্তি নয়, এটা মাথায় রাখতে হবে। তারপরেও বিজেপির তো বুক চিনচিন করা দরকার ছিল। আমরা কি দেখলাম যে আমাদের নাসির খানের নামে ওখানকার লোকাল থানা মিথ্যা, অসত্য, ফেক সুমোটো মামলা করে অ্যারেস্ট করেছে। সে এখন আমার বীর যোদ্ধা পুলিশ কাস্টাডিতে আছে, তাদেরকে আমরা জামিন করিয়ে মালা পরিয়ে ঘরে পাঠাবো। কিন্তু বোঝানোর জন্য বলছি আপনাদের, আমরা কার বিরুদ্ধে মামলা করালাম ধরতে গেলে বিজেপির ওয়ান টাইপ অফ সাপোর্টারের বিরুদ্ধে। আর রাজ্য সরকার তাতে রাগ হয়ে গিয়ে আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে দিল।
ওই জন্য বলছি আমার কথাটাতে যদি একটু অসত্য বেরিয়ে যায়, বিজেপি না যতটা আমাকে আক্রমণ করবে, বিজেপি ঠিক জায়গায় দেবে, আমার মানে ধরতে পারবেন না এমন জায়গায় দিয়ে দেবে, বোঝানোর জন্য বলছি। কিন্তু তার থেকে বেশি তৃণমূল আগে উঠে যাবে, বলে আমি সুযোগ পেয়ে গেছি মামলা দিয়ে দে। যদিও সুযোগ আমি দিই না, আমার কাছে সুযোগ পাবে না, তারপরেও বলছি। তাহলে বুঝতে পারছেন যে আমি আবার জায়গায় ফিরে আসা যায়, তাহলে যে আমাদের মধ্যে ওয়াকাফ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ লাগানোর চেষ্টা করছে, এটা অসত্য। তো তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়েছে, ওয়াকাফ বোর্ডের ক্ষমতা নাই যে সে আপনার নিজে থেকে কোনো জায়গা আমার বলে দখল করে নিতে পারার। যদি ক্ষমতা থাকতো অন্তত ৭৬,০০০ বিঘা সম্পত্তি এখন ওয়াকাফ বোর্ডের কন্ট্রোলে থাকতো, যেটা এখনো বেহাত হয়ে আছে। দ্বিতীয় যেটা, শুধু মুসলমানরা মাদ্রাসা মসজিদ ঈদগাহ সম্পত্তি রক্ষার জন্য ওয়াকাফের আইন আছে, হিন্দু ভাইদের নাই, এই যে মিথ্যাচার করছে, এটা ক্লিয়ার হয়েছে আজকে। এবার আসা যাক, মোদি মুসলমান মায়েদের জন্য, মুসলমান বিধবাদের জন্য, মুসলমান গরিবদের জন্য, মুসলমান বাচ্চাদের জন্য নাকি খুব চিন্তিত। মোদি চিন্তিত হয়েছে। আমি দেখো এর আগে অনেক বিল হয়েছে, এই 2025 সালে এর আগে 13টা বিল হয়ে গেছে ভাই আমাদের পার্লামেন্টে। আমি কিন্তু অত সিরিয়াস দেখিনি, সরি আইন হয়েছে, অত সিরিয়াস দেখিনি। যেই শুনেছি মোদি নাকি মুসলমানদের ভালো করবে বলেছে, আমি এটা আইনটাকে একটু পড়তে হবে ভাই, আমার এমনি ধৈর্য একটু কম। তাহলে আইনটাকে আমি একটুখানি বেশি করে পড়ার চেষ্টা করলাম। যারা আমাদের মাস্টার সাহেব এসেছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের কার্যকারী সভাপতি শামসুল স্যার, আমাদের অ্যাডভোকেট জামিল সাহেব, তো এনাদের সাথে একটু আলোচনা করতে লাগলাম যে আইনটাকে একটু নিয়ে একটু বিশ্লেষণ করা যাক, কি ভালো করতে চেয়েছে। ওরে বাবা, ভয়ঙ্কর ভালো চেয়েছে মুসলমানদের। আর আমি পৃথিবীর মধ্যে সব থেকে বোকা মুসলমান, মোদিদের আমি বদনাম করছি আপনার ভালো চেয়েছে, বুঝতে পেরেছেন। আর আমি বিজেপির দালাল, ওই জন্য মোদির বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে 5টা করে উকিল লাগাই সুপ্রিম কোর্টে আইনটাকে আটকানোর জন্য, বুঝতে পারছেন তো। আমি বিজেপির দালাল, আমরা বিজেপির দালাল বসে আছি, কিন্তু আমাকে ঠেলে দিচ্ছে আমাদের টিম যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন, 5টা করে কম করে উকিল না করাচ্ছি আমরা, বুঝতে পারছেন। বিজেপির দালালটা কে বলুন তো, বলুন না, বলুন একটু। যারা বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, তারা বিজেপির বন্ধু না পশ্চিম বাংলার মুসলমানদের বন্ধু, আপনারাই ডিসাইড করে নেবেন। ফিরে আসা যাক।